বাজেট ২০২৫ আজকে আমাদের এফএম ঘোষণা করেছেন। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বাজেট ২০২৫ এবং তার প্রভাব ইন্ডিয়ান স্টক মার্কেটে। দেখুন, বাজেটকে যদি সত্যি সত্যি ভালো করে আলোচনা করতে হয় বা বিশ্লেষণ করতে হয়, সেটা কিন্তু সময় সাপেক্ষ এবং লম্বা সময় ধরে হয়। এখন আপনি বাজেটকে কোন দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করতে চাইছেন সেটাও কিন্তু দেখার। আমরা এখানে কেবলমাত্র আমাদের স্টক মার্কেটের সাপেক্ষে বিচার করছি, ওভারঅল ইকোনমি, রাজনীতির সাপেক্ষে বা পাবলিকের জন্য ভালো হয়েছে কি না, এত কিছু কিন্তু সমস্ত কিছু ডিটেলে আলোচনা করছি না। কারণ আমাদের দৃষ্টিকোণ কেবলমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটের ঘিরে, তার উপরে কী প্রভাব পড়তে পারে, কী প্রভাব পড়েছে, লম্বা সময়ের জন্য কি কোনো প্রভাব পড়বে, বা সাময়িক কী প্রভাব পড়তে পারে, কতদিন চলতে পারে, কোন কোন সেক্টরগুলো ভালো রান করতে পারে, কোন কোন সেক্টরগুলো করবে না, তাদের বিশ্লেষণ সমেত। শুধুমাত্র ছোটোভাবে যে অমুক বাড়ছে তমুক বাড়ছে এইটুকু নয়। আপনারা যদি শিখতে চান তাহলে ধৈর্য ধরে শুনুন, আশা করি আপনারা কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি খুব চটজলদি যতটুকুকে বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। কারণ বাজেটকে ভালোভাবে পড়তে গেলে, ভালো করে বুঝতে গেলে পরে অনেক সময়ের দরকার আছে। সেই সময়টি এখনও করে উঠতে পারিনি, তবু কিছুটা মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। এবং এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখা দরকার। আজকেই মার্কেটে যে সমস্ত স্টকগুলো উঠে গেল, রান করলো বা মুভ দিল, এমন ভাবার কোনো কারণ নেই যে সেগুলি কেবলমাত্র রান করবে বা সেগুলিই করবে, এমন ভাবার কোনো কারণ নেই। এটি কিন্তু পরিবর্তন হতে পারে, পরিবর্তন হবে এবং হওয়া উচিত। দেখুন, মার্কেট ইমিডিয়েট একটা রিয়াকশান দিয়েছে, কিন্তু এই যে আপনার বাজেট ২০২৫ তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করার পর মার্কেট কিন্তু আগামী কয়েকদিনে তার নিজের মতামত জানিয়ে দেবে। আমাদেরকে সেই মতামতকে সম্মান দিতে হবে এবং সেই মতো আমাদেরকে কাজ করতে হবে। তো চলুন, আগে প্রেক্ষাপটটা বুঝলেন। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাজেট ২০২৫ এবং ইন্ডিয়ান স্টক মার্কেট। যখনই আপনি কিছু শুনবেন তখন কিন্তু আগে কিসের সাপেক্ষে শুনতে চলেছেন সেটা কিন্তু বোঝা দরকার। তো ঠিক আছে, তার আগে প্রথমেই আমরা কিছু একটুকু অন্যরকম জিনিস এই বাজেট সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, বাজেট এর যে একটা গ্রোথ, একটা দেশের গ্রোথ, তার দুটি প্রধান ফ্যাক্টর কিন্তু রয়েছে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটি রয়েছে ক্যাপেক্স, যাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এবং কনজাম্পশন। তো এই ক্যাপেক্স এবং কনজাম্পশন দুটি হচ্ছে, আমরা মনে করতে পারি যে দুটি ঘোড়া। এই দুটি ঘোড়াকেই কিন্তু আমাদেরকে টেনে নিয়ে চলে যেতে হবে এবং ব্যালেন্স ওয়েতে যেতে হবে। কোনো সময় সরকার কি করে, ক্যাপেক্সের উপরে গুরুত্ব দেয়, যেমন আমরা পিছনের দিকে যদি তাকাই তাহলে কয়েকটা বছর আমরা দেখেছি। আবার কোনো সময় কনজাম্পশনকে গুরুত্ব দেয়। তো এবারে ক্যাপেক্সকে অতটা গুরুত্ব না দিয়ে কনজাম্পশনকে গুরুত্ব দিয়েছে। দেখুন, ইউনিয়ন বাজেট বা বাজেট ২০২৫ এমন সময় এসেছে, কোন সময়ে আসছে সেটার উপরে বাজেটকে প্রেডিক্ট করার চেষ্টা করতে হয়। আমার যে ছোট একটি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে কোনো কল দেওয়া হয় না, কোনো সময় কিছু আলোচনা করা হয়, তো সেখানে কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে বাজেট সম্পর্কে আপনার মতামত কী। তাতে আমি বেশ কিছু জিনিসকে সেখানে বলেছিলাম। আমার যতদূর মনে হচ্ছে 4টি জিনিসকে আমি বলেছিলাম। তাদের মধ্যে একটি ছিল কিন্তু যে কেনার ক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করবে এই বাজেটে, অর্থাৎ বাই করার চেষ্টা করবে, অর্থাৎ কনজামশনকে গুরুত্ব কিন্তু দিয়েছে। ট্যাক্সের কথার আন্দাজ করা হয়েছিল, কিন্তু এত বিপুল পরিমাণ ছাড় ওইটা আন্দাজ করতে পারিনি। ভাবতে পারেনি যে 12 লাখ টাকা পর্যন্ত সেখানে আমাদেরকে ছাড় দেবে বা উপহার দেবে, যাতে মিডল ক্লাস কিন্তু খুবই খুশি হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারে আমার মনে হয়েছিল যে আরও একটু গুরুত্ব দেবে, যেটা কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। ডিজিটাল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিয়েছে ইনফ্রাতে, কিন্তু যেমনভাবে আমি ভেবেছিলাম ততটা কিন্তু হয়নি। আর আমাদের ট্যাক্সেশন হয়ে গেছে। তো এটি আরেকটি আমার মনে পড়ছে না। যাই হোক, এই যেগুলোকে আমরা ভাবনা চিন্তা করেছিলাম সেগুলো কিন্তু কাজ দিয়েছে। তো কীভাবে ভাবনা চিন্তা করতে হয়, কারণ লাগাতার আমরা দেখছিলাম যে ক্যাপেক্সের উপর গুরুত্ব দিচ্ছে।
তাই ক্যাপেক্সের উপরে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু গুরুত্ব আসবে। সরকারি বিভিন্ন রেলওয়ে স্টককে আমরা দেখেছি মনে করুন ডিফেন্সকে দেখেছি, যে সমস্ত জায়গাগুলোতে কিন্তু গুরুত্ব দিয়েছিল। এখন সেই খরচটাকে কমিয়ে অন্যদিকে কনজামশনে গুরুত্ব দিচ্ছে, ট্যাক্স ছাড়ছে, অর্থাৎ টাকা তার কাছে তো বেশি থাকবে না। তো সেই হিসেবে তো আন্দাজ করা হচ্ছিল হয়তো কনজামশনে গুরুত্ব দেবে, এবং সেই কনজামশনে কিন্তু গুরুত্ব দিয়েছে। তো এই যে দুটো আমাদের বস্তু জিনিস এমন একটা সময়ে এই বাজারটা এসেছে যখন ইকোনমি স্লো। আপনারা সেটা জানেন যে ইকোনমি স্লো। আমি বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটে, কারণ এটি একমাত্র শিখে নিয়ে আমি চটজলদি বেরিয়ে গেলেন তা কিন্তু নয়, পরেও কিন্তু বাজেট আসবে এবং পরেও কিন্তু সুযোগ আসবে যখন আপনারা ভাবনা চিন্তা করতে পারবেন। ইকোনমি কিন্তু স্লো এখন। এরপরে ক্যাপেক্স এবং কনজামশন দুটিরই কিন্তু মোমেন্টাম খারাপ ছিল, কিন্তু খারাপ ছিল, লো মোমেন্টাম আছে। এই অবস্থাতে বাজেটটাকে আনতে হচ্ছে। তাহলে এই অবস্থাতে এফএম যদি সঠিক পথে হাঁটতে হয় তাহলে আপনি কি করবেন? একটা ব্যালেন্সড ওয়েতে যাবেন। খুব বেশি কিন্তু অনেক কিছু করতে পারবেন না উনি। তা উনি কিছু ক্ষেত্রে অনেক কিছু করেছেন, কিছু ক্ষেত্রে করতে পারছেন না। সেই জন্য ক্যাপেক্স এবং কনজামশনের একটিকে উনি গুরুত্ব দিয়েছেন, আর একটাকে একদম ফেলে দেননি। একটুখানি, যদিও যা আশা ছিল সেটা পরিমাণ হয়নি। তো যাই হোক, এখন কিন্তু ব্যালেন্স ওয়েতে যাওয়ার কথা ছিল এবং উনি ব্যালেন্স ওয়েতেই গেছেন। ব্যালেন্স ওয়েতে গেলে পরেই কি আমাদের মার্কেটের ক্ষেত্রে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে ভালো হবে? নাও হতে পারে। সেক্ষেত্রে হয়ও নি, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাও আলোচনা করব। কিন্তু পরিপ্রেক্ষিত কী হতে পারে সেই হিসেবে আপনি আগে থেকে তখন স্টেপ নিতে পারতেন। একদিকে আরও একটা লেখা হচ্ছে, দেখুন, একদিকে ইনফ্লেশন বাড়ছে, অন্যদিকে ব্যয় করার মতো টাকা কিন্তু হাতে নেই। মানুষ ব্যয় করবে কিভাবে? মানুষের কাছে তো টাকা থাকতে হবে, অর্থাৎ তার কাছে তো ইনকাম আসতে, বিভিন্ন ট্যাক্সের নাম করে তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এর কাছে ব্যয় করার মতো টাকা থাকছে না, আবার অন্যদিকে কিন্তু মূল্য বৃদ্ধি হচ্ছে। তাহলে সে অন্য বিভিন্ন দিকে সে খরচ করতে পারছে না। সেই জন্যই আপনারা যদি একটু চেক করেন, আজই নিজেরা চার্টে দেখুন, এফএমসিজি সেক্টর দীর্ঘ কয়েক বছর কিন্তু সে ভালো রিটার্ন দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ এই সেক্টরে মানুষের কাছে অতিরিক্ত টাকা থাকবে, তবে তো খরচ করবে। সে এই ব্যয় করার মতো টাকা কিন্তু তার হাতে নেই, উপরন্তু দাম বাড়ছে। তাহলে সেই জন্য এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু বাজেট আনতে এসেছিলেন এফএম, এবং আমাদের ক্যাপেক্সকে কমিয়ে কনজামশনকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং ওভারঅল আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে তার প্রভাব কী সেটা বিচার করার আগে আমরা ওভারঅল যে কথাটা বলছি সেটা কিন্তু পিপলস বাজেট। কারণ একমাত্র ট্যাক্সের স্ল্যাবটা বাড়িয়ে দিয়ে কিন্তু সাধারণ মধ্যবিত্তদের মুখে তিনি হাসি ফিরিয়ে নিয়ে এসছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মোর মানি ইন দ্য হ্যান্ডস অফ সিটিজেন, মানুষের হাতে প্রচুর পয়সা থাকবে। তার মানে কি? পয়সা যখনই থাকবেন তখন আপনি কিছু ক্ষেত্রে খরচ করবেন। এখন সেটা দেখার যে কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষ খরচ করতে পারে ইত্যাদি। উইল পোস্ট সেভিংকে বাড়াতে পারে, তাহলে ব্যাঙ্কিং সেক্টরটা ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট করতে পারে বিভিন্ন সেক্টরে, শেয়ার মার্কেটে দিতে পারি, মিউচুয়াল ফান্ডসের এসআইপিগুলো চালিয়ে যেতে পারে। কনজামশন করতে পারি বিভিন্ন রকম গুডসের, এবং ওভারঅল গ্রোথ কিন্তু তাতে আসবে। যদি মানুষ হাতে পয়সা থাকে তাহলে তারা এই সমস্ত কিছু করবে, ব্যাঙ্কিং সেক্টরকে উন্নত করবে, তারা লোন নেবে, তাদের হাতে পয়সা থাকলে বিভিন্ন রকম প্রজেক্টের জন্য লোন নেবে, ইনভেস্টমেন্ট করবে, এসআইপি বলুন, ডাইরেক্ট শেয়ারে বলুন, তারা ইনভেস্টমেন্ট করবেন, তারা বিভিন্ন দিকে কেনাকাটি করবেন, কনজামশন করবেন, এবং ওভারঅল গ্রোথ কিন্তু তাতে আমাদের হবে। কিন্তু কিছু সেক্টরে ক্যাপেক্সকে কমিয়ে দিলে ইনফ্রাস্ট্রাকচারগুলোতে একটুখানি প্রভাব পড়বে, সে প্রভাব দেখা গেছে। যাই হোক, আমরা এবার আলোচনাতে ঢুকছি। প্রথম নাম্বার হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স যে রিফর্ম হয়েছে, এটি আমরা সবাই জানি, কিন্তু এর প্রভাব কি আমাদের মার্কেটে, এর প্রভাব কি সেটা তো আমাদেরকে প্রথম বুঝতে হবে যে প্রভাবটা কি এর। তো সেই প্রভাবটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আগে আমরা দেখি যে কীরকম পরিমাণ ছাড়। দেখুন, 12 লাখ টাকা পর্যন্ত ছাড় এসেছে, আপনারা নিউজে পেয়ে গেছেন। তারপরে আবার 75,000 টাকা ছাড়ও আছে, আপনারা জানেন। এবং তার পরেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তার পরেরটাকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, রিডিউস ট্যাক্স রেটস ফর হায়ার ইনকাম ব্র্যাকেটস। এবং আপনি তো ছাড় তো পেলেনই, এবং তারপর কিন্তু যখন আপনি স্ল্যাবে ঢুকলেন
এর বেশি যদি আপনার ইনকাম হয় তখনও কিন্তু আপনাকে কম ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে শুধুমাত্র মধ্যবিত্ত নয়, উচ্চ মধ্যবিত্তদেরকেও কিন্তু খানিকটা পরিমাণে তিনি রিলিফ দিয়েছেন। ট্যাক্স রেট হায়ার ব্র্যাকেটের জন্য কিন্তু ট্যাক্স রেট রিডিউস করেছেন উনি। এখন 24 লাখের বেশি হলে বোধহয় 30%, সেটা নিয়ে এখন আমি আলোচনা করছি না। তো যাই হোক, সেখানে ছাড় দিচ্ছেন, অর্থাৎ একটা লম্বা ক্যাটাগরি লোকেদের কাছে হাতে কিন্তু পয়সা থাকছে। যে ছাড়টা দিয়েছেন, যে ট্যাক্স ওনাকে পে করতে হতো, সেই ট্যাক্সটা কিন্তু আর পে করতে হচ্ছে না, ওনার কাছে কিন্তু হাতে পয়সা থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পয়সাটা হাতে থাকলো, কিছু পরিমাণ এক্সট্রা টাকা থাকলো, এই টাকাটা নিয়ে উনি কী করবেন? কারণ আপনাকে শেয়ার মার্কেটের প্রভাব যদি বুঝতে হয়, তাহলে এই টাকাটা নিয়ে উনি কী কী করতে পারেন সেইটুকু কিন্তু আপনাকে বুঝতে হবে। প্রথম নম্বর, এই টাকাটা নিয়ে প্রথমেই সাধারণ মানুষ কি করে? এখানে কিন্তু অনেক বড় বড় প্রশ্ন আসে। দেখুন, যেহেতু ভিডিওটা বড় হচ্ছে, বড় হবেও, আমি আপনাদেরকে ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। তো এই টাকাটা নিয়ে প্রথমেই কি করে? এই টাকাটা নিয়ে কি প্রথমেই তিনি ঘর কিনতে চলে যাবেন? এই টাকাটা নিয়ে তিনি কি প্রথমেই রং কিনতে চলে যাবেন, বাড়ি রং করবেন বলে? এমন কিন্তু নয়। কিন্তু এমন নয় তাও নয়। কেমন করে বুঝতে হবে? দেখুন, আমরা ধীরে ধীরে সেটা বুঝি। প্রথমেই আমাদেরকে যদি টাকা যায়, তো সাধারণ যে সাইকোলজি মানুষের, তো মানুষ প্রথমেই যেটাতে খরচ করে সেটা হচ্ছে ফুডে। দ্বিতীয় নাম্বার, এটা পরিসংখ্যান, আমার কথা নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে ভালো কাপড় চোপড় পরে, অর্থাৎ ক্লোদিংস। এখন একটা ট্রেন্ড সাধারণভাবে এসেছে দামি কাপড় জামা কাপড় পরার, ব্র্যান্ডেড জামা কাপড় পরার। ভোগের দিকে তারা যান, অর্থাৎ এগুলো সব কনজামশন করছেন। 3 নাম্বার, তারা কি করেন? তারা একটু ট্রাভেল করতে ভালোবাসেন, একটু ঘোরা টোরার ক্ষেত্রে কাজে লাগে। 4র্থ নাম্বার, তারা কি করতে পারে? এবারে তারা কিন্তু যদি বাড়ি কেনার একটা প্রোগ্রাম থেকে থাকে, কারণ আপনি যে ছাড়টা পাচ্ছেন তাতে তো 80,000-এর মতো আপনি ছাড় পাচ্ছেন, 80,000 টাকার মতো, 80K-র মতো ছাড় পাচ্ছেন। তো 80K দিয়ে তো আপনার ঘর হয়ে যাবে না, যাবে কি? যাবে না। কিন্তু আপনি যে লোনটা নিয়েছেন, আমরা যদি পরিকল্পনার থেকে তাকে একটি ঘর তৈরি করার, তাহলে সেই পরিকল্পনাতেই 80,000 টাকাটা কিন্তু আপনাকে একটা সাহায্য করবে আপনার ইএমআই দিতে। টাকা যেই আসবে তখন আপনি ইএমআই নেবার কিন্তু একটা আপনার চান্স বেড়ে যাবে। এখন ইএমআই বিভিন্ন জিনিসে নেবেন। আপনি ঘর করার ক্ষেত্রে করলেন, অর্থাৎ হোম। আপনার যদি হোম থেকে থাকে তাহলে কি করবেন? যদি আপনার এক্সটেনশন করতে হয় তাহলে আপনি এক্সটেনশন করবেন হোমটাকেই। আপনার যদি রং করতে হয় তাহলে রং করবেন। আজকেই যে কথাগুলো বলছি, এই কথাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে কি করতে হবে? এটাকে ভিডিও পজ করবেন না, ভিডিওটা দেখলেন, আপনি নোট করুন এবং নোট করে দেখুন এই সমস্ত সেক্টরের যে স্টকগুলো রয়েছে তারা আজকে মুভ করলো কিনা বা ভবিষ্যতে মুভ করছে কিনা। কারণ শুধুমাত্র এটা শুনলেন এবং বেরিয়ে গেলেন, বা বিছানায় হেলান দিয়ে আপনি শুনছেন, তাহলে আপনি শুনেন না, আপনি ভিডিওটাকে অফ করে দেন। আপনাকে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে বুঝে এটিকে শুনতে হবে এবং আপনাকে সেটাকে ব্যবহার করতে শিখতে হবে। হেলান দিয়ে মোবাইলে শুনলেন স্কিপ করে করে, সেটা কোনো কাজের জিনিস নয়। সুতরাং এগুলো দেখতে হবে যে রং করা স্টকগুলো ভাগলো কিনা, হোমের রিয়েল এস্টেটের স্টকের ওপরে প্রভাব পড়লো কিনা, এগুলোকে আপনাকে বুঝতে হবে এবং এগোতে হবে। এবং ভবিষ্যতে হচ্ছে কিনা, সোমবার, মঙ্গল, আগামী সপ্তাহে কোনগুলোর উপরে রেজাল্ট ভালো হচ্ছে, কারণ আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করবেন, তাহলে সেইভাবে আপনি ইনভেস্ট করবেন। আচ্ছা, আর কিসে আমি খরচ করতে পারি? ট্রাভেল হলো, আপনার বাড়ি তৈরি হলো, বাড়ির রং করা হলো। এখন এই যে বাড়ি তৈরি আপনি করলেন, তাহলে বাড়ি তৈরি যদি করতে যান, তাহলে বাড়ি তৈরি করতে কোন কোন সেক্টরগুলোকে কাজে লাগে? সিমেন্ট। কিন্তু সিমেন্ট সেক্টর কি শুধু আপনার একটা বাড়ি করাতেই সিমেন্ট সেক্টর উঠে যাবে? ইনফ্রাস্ট্রাকচারে যদি কম থাকে তাহলে সিমেন্ট সেক্টর তো পড়বে। তাহলে তখন কিন্তু এই বিশ্লেষণ চলবে না। তখন আপনাকে বুঝতে হবে যে সিমেন্ট সেক্টরের মেইন বিক্রিবাটা কি আমার ঘর কেনার 3-4টে লোকের ঘর করার উপরে নির্ভর করে, না বড় বড় লার্জ স্কেলে সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। বিশ্লেষণ কিন্তু এমনভাবেই করতে হয়। তখন দেখবেন যে এই এতগুলো ভাগে আমি ভাগ করতে পারি আমার 80,000 টাকার খরচের সাপেক্ষে। তাহলে হোম করার আপনি হবে ঠিকই, ডাইরেক্ট অনেকেই কিন্তু ফ্ল্যাট কিনে নিতে পারেন রিয়েল এস্টেটের জন্য।
সেক্ষেত্রেও কি ফ্ল্যাটে সিমেন্ট লাগে, কিন্তু প্রবল প্রভাব তো কিছু পড়ছে না। আচ্ছা, রং করার সেক্টরগুলোতে হতে পারে। আর আমি কিসে খরচ করতে পারি? এবারে আপনি এই যে বাড়ি করবেন, আপনি যে লোন নেবেন, ইএমআই দেবেন, ইএমআই করলে পরে আপনাকে লোন লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে লোন যারা যারা আপনাকে দেয়, যে সমস্ত কোম্পানিগুলো লোন আপনাকে প্রোভাইড করে, তাই তাদের ব্যবসা বৃদ্ধি হওয়ার চান্স আছে কি নেই? আছে। তাহলে সেই সেক্টরগুলো বেড়েছে কিনা দেখুন। যে লোন যেগুলোতে আমি নিতে পারবো, মানুষের হাতে পয়সা থাকলে তারা লোন নিতে পারবে, তাহলে লোন যারা দেবে সেই সমস্ত সেক্টরগুলোকে আমাকে দেখা উচিত, হ্যাঁ কি না? দ্বিতীয় নাম্বার, আপনার যখন পয়সা থাকবে, আপনি যখন ধার শোধ করতে পারবেন, তখন আপনার কি মনে হয় কার্ড, ক্রেডিট কার্ড নেবার প্রবণতা আপনার বাড়বে। যে আমার কাছে পয়সা রয়েছে, কালকে তো আমি ট্যাক্সের জন্য 10,000 টাকা যেটা আমি কাটাতাম সেটা কাটবে না, টাকা আসবে, আমি কিছু খরচ করব। তাহলে কার্ড যে কোম্পানিগুলো দেয়, ব্যাঙ্কগুলো দেয়, বা অন্য কেউ যদি দিয়ে থাকে, তাহলে সেইগুলোকে উপরে আপনার নজর রাখতে পারেন। এগুলোর বিক্রি বাটা ভালো হতে পারে, চাঙ্গা হতে পারে। সুতরাং এইভাবে কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র ট্যাক্সের ছাড় হলে কি হয় সেটা আপনারা বোঝার চেষ্টা করুন ধীরে ধীরে। দেখুন, এতে কি আশা করা হচ্ছে না, মিডল ক্লাসের হাতে কিন্তু মিডল ক্লাসের হাতে কি থাকবে, আমার কিন্তু ইনকাম বাড়বে। কোনগুলো না, ডিসপোজেবল ইনকাম বাড়বে, অর্থাৎ যেটাকে তারা খরচ করতে পারবেন এমন ইনকাম কিন্তু তাদের বাড়বে। অ্যান্ড দেয়ার বাই বুস্টিং কনজামশন, এবং সেই জন্য কিন্তু কনজামশন বাড়বে। এটি এক কথাতেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু অনেকেই এমন রয়েছেন যারা হয়তো শিখতে চাইছেন বা বোঝা উচিত বলে আমি মনে করছি। তো কনজামশন বাড়লে কোন সেক্টরগুলোতে হবে? ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা দীর্ঘদিন কিন্তু চলেনি, আজকেই দেখবেন কিছুটা মুভ করেছে, তাহলে এফএমসিজি মুভ করতে পারে। দ্বিতীয় নম্বর, অটোমোবাইলস। দেখুন, আমার কাছে যখন পয়সা আসবে, যে কেনাকাটার কথা লিখছিলাম, তখন কিন্তু 80,000 টাকা আমরা সাধারণ মধ্যবিত্তরা 5-6 লাখ টাকার একটা গাড়ি কেনার আশা করতে পারি, বা তার থেকেও একটা করতে পারি যে 3.5 থেকে 5 লাখ টাকা, যদিও মার্কেটে এমন টাকা আছে কি নেই জানি না, বা আরও ছোট যারা হয়তো কি করবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। তো এই গাড়িগুলো কিনলে পরে যে ইএমআইগুলো অন্য কোম্পানিগুলো দেবে, সেখানে কিন্তু আমাদের কাজে লাগছে। যারা নিউ কিনবেন, মনে করুন 5-6 লাখ টাকার মধ্যে, মাসে যদি ইয়ারলি যদি 80,000 টাকা তার হাতে ট্যাক্স ছাড়ের জন্য ছাড় তিনি পেয়ে থাকেন, তাহলে আপনার কি মনে হয় ইএমআই দিতে সুবিধা হবে না? সুবিধা হবে। কিন্তু একটা মনে করুন 35 লাখ থেকে 40 লাখ টাকার একটা বাড়ি, সেখানে ইএমআই একে যত সাহায্য না করবে, এই গাড়ি কেনাতে কিন্তু তার থেকে বেশি সাহায্য করবে। সুতরাং আজকে আপনি মারুতিকে দেখে নিন। মারুতি ছোট গাড়ি বিক্রির জন্য সেরা, একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান। দেখুন, মারুতি কিন্তু আজকে ওই জন্যে মুভ করেছে। ছোট 80K যদি আপনার হাতে ট্যাক্স বাঁচে, তাহলে যারা ছোট একটা বাইক কেনার ক্ষেত্রে দ্বিতীয়বার তারা ভাবনা চিন্তা করবেন না। অটোমোবাইল সেক্টরকে এমনিতেই কিন্তু বৃদ্ধি হয়েছে, তার মধ্যে আবার 2 হুইলার, এবং যদি ব্যাটারির গাড়ি, অনেকের ঘরে গাড়ি আছে, তা সত্ত্বেও মনে করছেন যে একটা হিরিক যেটা ব্যাটারির গাড়ি, একটা ব্যাটারি গাড়ি কেনা যাক, সহজে ট্যাক্স তো লাগছে না, এই টাকাটা কাজে লাগিয়ে দেব। সুতরাং অটোমোবাইল সেক্টর সেই জন্য কিন্তু বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেট সেই জন্যই কিন্তু হয়েছে, ইমিডিয়েট বাই রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে করতে লেগেছে। কারণ মানুষের হাতে যখন টাকা আছে, যারা হয়তো ভাবছিল ঘর নেবো, তারা কিন্তু ঘর নিয়ে নেবার প্রবণতা করবে। বাড়ি রং করাবে, ব্র্যান্ডেড জামা কাপড় পরবে, ফুডে খরচ করবে, লোন কোম্পানিগুলোতে নজর করবেন, কার্ড কোম্পানিগুলোতে নজর করবেন। আমি কিন্তু কোনোটার নাম বলতে পারবো না, একটি নাম আমি বলে ফেলেছি, তার জন্য আমাকে মার্জনা করবেন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালোকেশন কে বেড়েছে তার কথা বলেছি, কিনতে হবে তা আমি বলছি না। দ্বিতীয় নম্বর, দেখুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালোকেশন, ক্যাপেক্স অ্যালোকেশনের উপরে কী প্রভাব পড়েছে। আমরা বললাম যে ক্যাপেক্সটাকে কমিয়েছে। দেখুন, অ্যালোকেট করেছে এত ট্রিলিয়ন, 11.21 ট্রিলিয়ন টাকা অ্যালোকেশন করেছে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইন দ্য ফিসক্যাল ইয়ার 2025-2026। আরও বেশি কিন্তু বৃদ্ধি আশা করেছে। এখানে কি বাড়েনি? বেড়েছে। ইনক্রিজ মডারেট, আগের বারের থেকে একটুখানি বাড়িয়েছে, কিন্তু আশা করেছিল যে আরও 4 ট্রিলিয়ন টাকা আরও কিন্তু আমাদের দেবে, কিন্তু হয়তো সেটা দিল না।
তাহলে দিল না, এখানে কিন্তু আশাহত হয়েছে। কোন কোন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে? লিডিং টু দ্য কনসার্ন অ্যাবাউট দ্য ইনসাফিসিয়েন্ট স্টিমুলাস অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ। তাহলে তখন কিন্তু একটু যেন যারা ইনভেস্টার তারা মনে করলো যে সরকার যখন ইনফ্রাস্ট্রাকচার স্টকে টাকা দিচ্ছে না, ক্যাপেক্স বাড়াচ্ছে না, তাহলে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ভালো মুভ করবে না, এবং সেই জন্য ভালো মুভ আসেও নি। সেই জন্য আপনারা যদি দেখেন তাহলে ইনফ্রাতে ভালো আসেনি। সিমেন্ট সেক্টরে গ্রোথ মিয়ে গেছে, মেটাল মিয়ে গেছে, ডিফেন্স মিয়ে গেছে, আর রেলওয়ে সেক্টর মিয়ে গেছে। এরা সবাই ডিক্লাইন্স করেছে, কারণ হচ্ছে যেহেতু ক্যাপেক্সকে কমিয়ে দিয়েছে। রেলওয়ে সেক্টর যেহেতু প্রচুর উঠে গেছিলো, প্রচুর হাইফাই মানুষের মনের মধ্যে একটা আশা জেগেছিল, অনেক বড় বড় কোম্পানি হিউজ হাই উঠে গেছিলো, তারা পড়েছিল, তারপর ওঠার চেষ্টা করেছিল, তারা কিন্তু ধীরে ধীরে হয়তো পড়ে যাবে, এবং কোনো একটা জায়গাতে একদম যে নেই তা নয়, তাদের কাছে আসা অর্ডার, হাতে থাকা অর্ডার, তাদের উপর সাপেক্ষে ধীরে 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 তারা কিন্তু গ্রোথ করবে। এবার যে সাপোর্ট ফর এগ্রিকালচার, এগ্রিকালচারে কিন্তু একটা হিউজ সাপোর্ট দিয়েছে এই বাজেট। কি করছে না, দেখুন প্রায় 17 মিলিয়ন ফার্মার্সকে কি করেছে, সাবসিডাইজড ক্রেডিট ইনক্রিজ করেছে। তার মানে তাদের কি হয়েছে, তাদের হাতে যে ঋণ ছিল সেই ঋণের পরিমাণ যদি কমিয়ে দেয়, তাহলে এক ধরনে তাদের কাছে ইনকাম বেশি আসবে। যে টাকাটা শস্য দানা তারা বিক্রি করে সরকারকে সেই টাকাটা ফেরত দিত, লোন শোধ করত, তাতে কিছুটা পরিমাণে তাদের হাতে টাকা থাকবে। তাহলে তাতে তারা কিন্তু কৃষিকাজের বিভিন্ন জিনিস কিনতে পারে, তাদের ডেলি লাইফ কনজামশন করতে পারে, বিভিন্ন রকম করতে পারে। তো কি হচ্ছে, এটা কেন করা হলো না, এনহ্যান্স এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। এগ্রিকালচার প্রোডাক্টিভিটি এবং ফার্মার্স ইনকামকে বাড়ানোর জন্য কিন্তু এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এগ্রিকালচার বেসড যে সমস্ত সেক্টর, আপনি ফার্টিলাইজার হতে পারে, অ্যাগ্রোকেমিক্যাল হতে পারে, ট্রাক্টর মেকিং কোম্পানি হতে পারে, তো সেইগুলোর উপরে কিন্তু আমাদের প্রভাব পড়বে, সেগুলোর উপরে কিন্তু আমরা নজর রাখতে পারেন। এবার হচ্ছে আপনার গিগ ইকোনমি। গিগ ইকোনমি এটা আবার কী জিনিস, অনেকেই হয়তো শব্দটি প্রথম শুনে থাকবেন। গিগ, যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে কাজ করেন, মনে করুন কোনো ফুড ডেলিভারিতে, কিংবা মনে করুন অ্যামাজনে, ফ্লিপকার্টে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, তাদেরকে কিছু সুবিধা দেওয়ার জন্য সরকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। কি করছে, তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার্স। তো এই যে মানে যারা কিছু একটা কাজের বেসিসে, মানে একটা এই কাজটা করলে পরে আপনি এই টাকা পাবেন, যাদের একদম নিশ্চিত চাকরি নেই, তো সেই ধরনের গিগ ইকোনমি ওয়ার্কার যারা রয়েছে, তারা কি করছে, বেটার অ্যাক্সেসের জন্য, তাদের হেলথ কেয়ারের জন্য এবং ওয়েলফেয়ার এর জন্য কিছু প্ল্যান কিন্তু নিয়ে এসেছে এই বাজেটে। তো সেখানে লাভ কি হবে, কি করছে না, হেলথ ইন্স্যুরেন্স। দেখুন আমি একটু মোটা করে লিখে রেখেছি, হেলথ ইন্স্যুরেন্স কভার 1 কোটি গিগ ওয়ার্কার্সদের আন্ডার দ্য আয়ুষ্মান ভারত প্রজেক্ট। তো আয়ুষ্মান ভারত প্রজেক্টের আন্ডারে এই 1 কোটি গিগ ওয়ার্কার্সদের হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে। তাহলে হেলথ ইন্স্যুরেন্স যদি দেওয়া হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কী হবে, একটু প্রভাব পড়বে কি পড়বে না, পড়বে। দ্বিতীয় নাম্বার, যে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছেন তার জন্য কি ঘটনা ঘটবে না, তার জন্য দেখুন বিদেশে যদি যান তাহলে দেখবেন যে হসপিটালগুলোতে খরচ খুব বেশি, সেই জন্য ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট, আপনাকে ইন্স্যুরেন্স থাকতেই হবে। সেই জন্য ওদের মেডিকেল সিস্টেমটা কিন্তু ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একদম সুন্দর করে তারা হেলথ ইন্স্যুরেন্স করান, এবং হসপিটালে গেলেন, হসপিটালে তারা ট্রিটমেন্ট পেলেন, এবং ইন্স্যুরেন্স কাছ থেকে তারা পয়সা পেয়ে গেলেন। এই যে সাইকেল, এই যে সিস্টেমটা অত্যন্ত স্মুথলি ঘটে থাকে। তার ফলে কি হচ্ছে না, হসপিটালগুলোর ব্যবসা অনেক বৃদ্ধি পাচ্ছে, যে আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করছি না, যে ক্যান্ডিডেট আসবে তার কাছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আছে, এবং আমি কিন্তু পয়সা পেয়ে যাবো, পরিষেবা দেবো ভালো, এবং পয়সা পেয়ে যাব। তাহলে এই সিস্টেমটা ভালো চলতে শুরু করবে। প্রথম কথা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বৃদ্ধি শুরু হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হসপিটালগুলো তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি কিন্তু শুরু হবে। এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র এটার সাপেক্ষে আমরা দেখছি যে ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু অন্য প্রভাবও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির উপরে পড়বে
এই বাজেটেই, সেটা আমরা আলোচনা করব। আপাতত কেবলমাত্র গিগ ওয়ার্কার্সদের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটু মাত্র বুস্ট পাচ্ছে, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। যার জন্য কী হবে বলছে না, জীবনযাপনটা এই গিগ ওয়ার্কার্সদের কিন্তু ভালো হবে। তাহলে গিগ ওয়ার্কারদের জীবনযাপন যদি ভালো হয়, তাহলে তারাও কিছুটা খরচ করার সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারে। আর কি করবে না, যে যে কোম্পানিগুলোতে তারা কাজ করছিল ফুড ডেলিভারি কোম্পানিতে, তাহলে তাদের পারফরমেন্সে কিন্তু একটা রেজাল্ট আসতে পারে যে পারফরমেন্সে কিন্তু ভালো দিচ্ছে তারা, কারণ তারা সুবিধা পেলে পারফরমেন্স ভালো দেবে না কেন? তাহলে যদি পারফরমেন্স ভালো দেয়, তাহলে সেই ফুড ডেলিভারি যে সমস্ত সার্ভিস, বা মনে করুন আপনাকে যে অ্যামাজন বা এই যে বিভিন্ন ধরনের তারা যে সার্ভিস দিচ্ছে, তো সেই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু রেজাল্ট ভালো হতে পারে, এবং হসপিটাল স্টকগুলো কিন্তু ভালো হতে পারে, হেলথ সেক্টরে কিন্তু ভালো হতে পারে, কেবলমাত্র ইন্স্যুরেন্সটাকে যদি আমি বুস্ট করতে পারি তাহলে। এরপরে স্পেশালি কিন্তু আমি আলোচনা করছি ইন্স্যুরেন্স সেক্টর ডিনামিক্স। দেখুন, ইন্স্যুরেন্স সেক্টরে কিছু উল্টো প্রভাবও কিন্তু পড়েছে। কেমন? আমরা কিন্তু ইন্স্যুরেন্স করতাম বা হেলথ ইন্স্যুরেন্স করতাম বা জীবন বিমা করতাম আমরা অনেক কিছু কারণে। কি কারণে? ট্যাক্সকে একটুখানি বাঁচানোর জন্য। এখন ট্যাক্সকে বাঁচানোর জন্য যে ইন্স্যুরেন্সগুলো করতাম, এখন যদি ট্যাক্সই আমি ছাড় পেয়ে যাই এবং তার না দরকার হয়, তাহলে সেই কোম্পানির ইন্স্যুরেন্স আমরা করাবো না। তাহলে আপনাকে যদি সঠিকভাবে বিচার করতে হয়, তাহলে যে কোম্পানিটির আপনি হিসাব করবেন ইন্স্যুরেন্স কোম্পানিটির যে বাড়বে না কমবে বা তার ব্যবসা, তাহলে দেখতে হবে যে তার ব্যবসার সিংহভাগ কোথা থেকে আসে। যদি দেখেন যে তার ব্যবসার ম্যাক্সিমাম পোর্শন, ধরুন মনে করুন 90% আসে ট্যাক্সের ছাড়ের জন্য লোক কেনে, তাহলে ট্যাক্সের ছাড়ের জন্য যদি আর না কেনে লোকে, তাহলে তার 90% ব্যবসা কমে যাবে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা হেলথ ওয়ার্কারদের সুবিধা হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। সুতরাং আপনাকে আরও ভেতরে তলিয়ে দেখতে হবে। আমি শুধু পথটা দিলাম, কারণ ওর ভেতরে আবার আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখুন, এই জন্য কী বলছে, দেখুন ট্যাক্সে যে ছাড়টা লিমিটটা বাড়ানো হয়েছে, তাহলে পরে কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো কিনবে না। আমাদের নেগেটিভ প্রভাব ইম্প্যাক্ট কিন্তু পড়বে। ইন্স্যুরেন্স কোম্পানি মে ফেস রিডিউস ডিমান্ড ফর সার্টেন প্রোডাক্ট। আপনারা আজকেই চার্টে যেয়ে দেখুন যে এমন কোনো কোম্পানি রয়েছে কিনা যাদের প্রভাব পড়েছে। এবার হচ্ছে ইন্স্যুরেন্সের আরও একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে এফডিআই লিমিট। এফডিআই কারা? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমাদের এফএম কি বলছেন যে আগে যে 74% ব্যবহার করতে পারতেন লিমিটটা, সেই ইনভেস্টমেন্টটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন 100% পর্যন্ত ব্যবহার করতে পারবে। তার মানে গ্রেটার ফরেন পার্টিসিপেশন আসবে, অর্থাৎ ফরেন ইনভেস্টাররা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করতে পারেন ইন্স্যুরেন্স সেক্টরে, তাহলে এর প্রভাবও কিন্তু পড়বে। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ইন্স্যুরেন্সের একটা ভালো রেজাল্ট আসতে পারে বা একটা মিশ্র রেজাল্ট আসতে পারে, সেটা আপনারা স্টক টু স্টক বিচার করে বিশ্লেষণ করবেন। এরপরে যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আপনারা যদি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু অনেকখানি কাজ তারা এতে দেওয়া রয়েছে। কি রয়েছে দেখুন, সাইবার সিকিউরিটি কিছু কিছু জোর দিচ্ছে, সাইবার সিকিউরিটি, আপনার ডেটা প্রোটেকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। পজিটিভ ইম্প্যাক্ট কী করছে না, ইনোভেশন এবং যেগুলো গ্রোথ কিসে দেখব না, টেকনোলজি ড্রিভেন সেক্টর, সেই সেক্টরে কিন্তু আপনি প্রভাব দেখতে পাবেন এবং দেখবেন যে সেগুলোর গ্রোথ এসছে কিনা। কোন কোন সেক্টরে হতে পারে? আইটি সেক্টর এবং ডিজিটাল সার্ভিস সেক্টর, এরা কিন্তু গেইন করতে পারে এই আমাদের সিদ্ধান্তের জন্য এফএমের। এনার্জি সেক্টরের উপরে কি ফোকাস দিচ্ছে? কিছু ফোকাস দিয়েছে, তার মধ্যে রয়েছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জিতে কী করেছে? ফান্ডিংটা ইনক্রিজ করেছে, এবং আমাদের সাপোর্ট ফর ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইভি সেক্টরে যারা ঘরোয়া লোক যারা ব্যাটারি তৈরি করবে, তাদের জন্য কিন্তু সেই সমস্ত কোম্পানির জন্য কিন্তু ভালো সুযোগ দিয়েছে, অর্থাৎ উৎসাহ দিচ্ছে যে ইভি ব্যাটারি তৈরি করো বা রিনিউয়েবল এনার্জি তৈরি করার চেষ্টা করো, গ্রিন হাইড্রোজেন তৈরি করার চেষ্টা করো, এবং সেখানে কিন্তু তারা কী করছে? প্রমোট করছে সরকার যে আমি সাহায্য করব। ই মোবিলিটি অর্থাৎ ইভি বাইকের কথা আমি বলছিলাম, এবং সেই সমস্ত রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার, ইভি ব্যাটারি হতে পারে, ইভি ভেহিকেলস হতে পারে, সমস্ত কিছু। তাহলে আমরা কি দেখব যে ইন্ডিয়া
ইন্ডিয়াকে কোন জায়গাতে দাঁড় করানো চাইছে না সাস্টেনেবল এনার্জিতে কিন্তু দাঁড় করাতে যাচ্ছে এবং রিডিউস ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস, অর্থাৎ মাটির নিচে যে জীবাশ্ম তেল রয়েছে, তেল, কয়লা ইত্যাদি, তার উপরে কিন্তু ভারতবর্ষ কম ডিপেন্ড করার চেষ্টা করছে। তার পরিবর্তে রিনিউয়েবল এনার্জি এবং বিভিন্ন রকম এনার্জিকে বাড়ানোর চেষ্টা করছে এবং যে সমস্ত কোম্পানি ফ্যাক্টরিগুলো সেই কাজকে করবে তাদেরকে সাপোর্ট করার কথা ঘোষণা করছে। তাহলে সেই সমস্ত সেক্টরগুলোকে নজর করুন। এবার হচ্ছে ফিসক্যাল ম্যানেজমেন্ট। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একে কি করছে না, আমরা মোটামুটিভাবে 4.4%-এ একটা আনিয়ে আনতে চলছি 2025-26-তে ফিসক্যাল ডেফিসিট। দেখুন, যারা ফিসক্যাল ডেফিসিট জানেন না তাদের জন্য আমি এক কথায় এটা কিছু বলতে পারছি না, কারণ এটা একটা বড় বিষয়, ছোটো করে একটা সংজ্ঞা বলা যায় বটে। তো প্রিভিয়াস ইয়ারের থেকে এটা কি হয় করছে না, ডাউন করানোর চেষ্টা করছে। তার মানে কি? তার মানে হচ্ছে নিচেটা দেখুন, বলছে প্ল্যানস টু বড়ো 14.82 ট্রিলিয়ন টু ফিনান্স দ্য ডেফিসিট। এটা একটা মোটামুটি, এটা কম বেশি হতে পারে। তো ফিনান্স টু ডেফিসিট করার জন্য এত বড় করার চেষ্টা করবে, যদি এটার মানে হচ্ছে এটা। ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে দ্য রিডাকশন ইন দ্য ফিসক্যাল ডেফিসিট ইন্ডিকেটস এ মুভ টুয়ার্ডস দ্য ফিসক্যাল কনসলিডেশন হবে। ফিসক্যাল কনসলিডেশন করার চেষ্টা চলছে, যে ধরন টানার চলছে, একটু একটু করে কমাচ্ছে। এমিং টু মেনটেন ইকোনমিক স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটিকে আনার চেষ্টা চলছে। এর উপরে আরও ভালো কাজ করা যেত, কিন্তু সেটা কিন্তু করছে না, কারণ আমাকে একটা ব্যালেন্স ওয়েতে চলতে হবে। সেই জন্য ধীরে ধীরে কিন্তু একে কিন্তু কমানোর চেষ্টা করছে। 4.8 ছিল, তারপর হচ্ছে 4.4 আমাদের টার্গেট। অর্থাৎ আমরা কিছু নেব, কিন্তু এখন এম করছে কি ইকোনমিক স্টেবিলিটি আনার। এখন যদি ওভারঅল আপনাকে বলুন যে শেয়ার মার্কেটের ওপরে কে দারুণ প্রভাব পড়বে, কাল থেকে কি লাফিয়ে বাড়বে, আমি কিন্তু সেটা মনে করি না যে কাল থেকে লাফিয়ে বাড়বে। দেখুন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে দারুণ খবর আছে তা কিন্তু নয়, তবে বাজেট মানে কিছু সেক্টরের জন্য তো খবর থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু ওভারঅল যে গ্রোথ, যে আমাদের যে প্রজেক্ট 2027 বিকশিত ভারত, যেটা আমি বাংলাতে লিখেছি বিকশিত ভারত, তো যে বিকশিত ভারত 2027-এর যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী যদি আমাদেরকে বিকশিত ভারত করতে হয়, তাহলে আমাদের কিন্তু গ্রোথ থাকতে হবে 8%-এর বেশি বা 8% মিনিমাম। কিন্তু এখন চলছে 6.4, 6.8। একে যদি আপনাকে বুস্ট করে নিয়ে যেতে হয় 8%-এ, তাহলে ম্যানুফ্যাকচারিং এবং ইনফ্রাস্ট্রাকচারে আরও বড় বুস্ট দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে এখানে আসবে না। তাহলে সেই জন্য আমি কি লিখছি এখানে না, বিকশিত ভারত 2027 আসতে দেরি হতে পারে। আমি তো জানগুরু নই, কিন্তু আন্দাজ করছি যেই দুটো সেক্টরকে কিন্তু যদি বড় আমি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের 8% আসা মুশকিল আছে। আর এটা যদি না হয় তাহলে বিকশিত ভারত 2027 আসতে পারে না। তাহলে কি বিকশিত ভারত আর আসবে না? অবশ্যই আসবে। ভারত অত্যন্ত স্ট্রং জায়গাতে রয়েছে এবং এই স্ট্রং জায়গাতে যে জার্নি সে আপ মুভ শুরু করেছে, তাতে সামান্য পরিমাণ নিচে নামবে, আবার উপরে যাবে। যারা দীর্ঘদিন এই স্টক মার্কেটে আছেন জানেন, তারা জানেন মার্কেটের চলনই কিন্তু এমন। এই সময়টা আপনাকে ভেঙে পড়লে হয় না, বেশিরভাগ লোকই এখানে ভেঙে পড়লে হয় না, আপনাকে ধৈর্য রাখতে হবে। তো যাই হোক, এটা আসতে দেরি হতে পারে। সুতরাং কালকেই যে চরম চলে আসবে এবং হু হু করে মার্কেট বেড়ে যাবে তা নয়, কিছুটা পরিমাণ আসবে, আরও কিছুদিন একই রকম জায়গাতে ঘোরাফেরা করতে পারে, উপরে উঠবে নিচে নামবে। শেষ পর্যন্ত কনক্লুশনটা আমি কি করছি না, বাজেট এইমস টু ব্যালেন্স ফিসক্যাল কনসলিডেশন বললাম উইথ মেজার্স টু স্টিমুলেট কনজামশনকে বাড়িয়ে একে ব্যালেন্স করতে চাইছে। ক্যাপেক্সকে মোটামুটি একে ওকে নিয়ে এই দুটো গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে একটা ব্যালেন্স ওয়েতে চালাচ্ছেন এবং সাধারণ লোকের মুখেও হাসি ফোটাতে হবে। সব মিলিয়ে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের শেয়ার মার্কেটের জন্য চরম উত্তেজিত সাংঘাতিক রকমের একটা ভালো বাজেট না হলেও ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ব্যালেন্সড ওয়েতে এটাকে পিপলস বাজেট বলা যায়। কারণ সাধারণ মানুষের হাতে পয়সা আসছে, আপনারা বাজেটটাকে বুঝে সেই অনুযায়ী কিন্তু একটা ব্যবস্থা নিন,
যাতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। আশা করি আপনাদের যারা ভিডিওটা দেখলেন তারা বুঝতে পারলেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব, তবে মেসেজে লিখে এত বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আরও ছোট ছোট চেষ্টা করব যাতে আপনাদের আমি জিনিসগুলোকে আরও ডিটেলে বোঝাতে পারি। তো নমস্কার, ধন্যবাদ।